ভোটের বাংলায় আজ ফের অমিত শাহ। আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, আমরা দেখেছি যে আজকে এই যে অমিত শাহের সফর, বিধানসভা নির্বাচনের আগে তার কোনো রাজনৈতিক সভা নেই, বাংলায় এসে কোনো দলীয় বৈঠকও নেই, এটা রাজনৈতিকভাবে কতটা ইঙ্গিতপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অবশ্যই ইঙ্গিতপূর্ণ। তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন এবঙ্গে আগে এসেছেন, আমরা ডিসেম্বর দেখেছি, জানুয়ারি দেখেছি, 1 মাসের ব্যবধানে তিনি এসে কর্মী সম্মেলন সেরেছেন, সরকারের সাংগঠনিক বৈঠক। তার 1 মাস ঘুরতে না ঘুরতেই 1 মাসেরও কম সময়ের ব্যবধানে তিনি আবারও বঙ্গ সফর করলেন, নির্বাচনের একেবারে তোড়পড়ায় দাঁড়িয়ে। কিন্তু সেখানে কোনো তার রাজনৈতিক কর্মসূচি নেই, কিন্তু যে কর্মসূচি রয়েছে সেটা ধর্মীয় কর্মসূচি, এবং সেটি ইসকনে গোটা দিন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তিনি ইসকনের ইসকনের ভক্তদের সঙ্গে কাটাবেন, সাধু সন্তদের সঙ্গে কাটাবেন, সেখানে ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন, বক্তব্যও রাখবেন। এবং যে পরিস্থিতিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বক্তব্য রাখছেন, যেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্যু হিন্দু, এমনটাই অন্তত বিরোধীরা বলছে। এবং বিরোধীরা এটাও বলছে আজকের এই গোটা ধর্মীয় সম্মেলন বা গোটা ইসকনের কর্মসূচিতে আসা এবং ব্যক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্ম জয়ন্তীতে অমিত শাহের বক্তব্য রাখা, সেটা নাকি হিন্দুত্ব অস্ত্রের শান্তিতেই তিনি আসছেন, এমনটা বিরোধীরা কটাক্ষ করছে। তাতে বাংলাদেশ এবং ভারতবর্ষের বা ওদেশ এবং ওপারে হিন্দু জাগরণ ঘটেছে এবং যার প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে বার্তা বারংবার নেতৃত্ব দিচ্ছে। সেই বার্তা দেওয়ার পিছনে আজকের এই মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বক্তব্য রাখেন, হিন্দুত্ব ইস্যুতে শান্তি আগামী নির্বাচনের আগে অমিত শাহ তিনি এই সংলগ্ন এলাকার কিংবা গোটা রাজ্যের হিন্দুদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা, সেখানে সনাতনীদের উদ্দেশ্যে তার কোনো বার্তা পাচ্ছে কিনা, সেটাও কিন্তু নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছেন, তার চপার আর কিছুক্ষণের মধ্যে উঠবে এবং এই মায়াপুরে অস্থায়ী যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেখানে তার আসার কথা 2:30 নাগাদ। তারপরে তিনি ইসকনের মন্দিরে প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে তিনি তার মন্দির পরিদর্শন, আরতি এবং অন্যান্য একাধিক সূচি রয়েছে। এবং তার পরবর্তী সময় ইসকনের মন্দির সংলগ্ন মাঠ, সেখানে যে মঞ্চ বাঁধা হয়েছে সেই মঞ্চে তিনি ভক্তি সম্মেলন বা সাধু সন্তদের সামনে বক্তব্য রাখবেন, উপস্থিত থাকবেন। ইসকনের যারা ভক্তরা রয়েছেন তারা প্রত্যেকেই ইতিমধ্যে ইসকনের ঠিক কি প্রস্তুতি জানবো। আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা জানি যে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তুতির কি ছবি দেখতে পাচ্ছ? তবে একেবারেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে, ইসকনে আসা ঘিরে পুরো নিরাপত্তা অটুট করা হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন জায়গাতে নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে। এবং জানি না কি যে মূল যে মঞ্চ রয়েছে, যেখানে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, তার থেকে কিছুটা দূরে হেলিপ্যাড করা হয়েছে। প্রথমে জানি না কি যে প্রথমে তিনি হেলিকপ্টার থেকে নামবেন এবং সরাসরি চলে যাবেন যে পঞ্চরত্ন মন্দির, চন্দ্রোদয় মন্দির ইসকনের মধ্যে, সেখানে যাবেন, সেখানে বেশ কিছুক্ষণ পূজা অনুষ্ঠানের মধ্যে যোগ দেবেন। তারপর সেখান থেকে তিনি চলে আসবেন যেখানে ধর্মীয় অনুষ্ঠান যে আবির্ভাব যে মঞ্চ করা হয়েছে সেই অনুষ্ঠানে চলে আসবেন। এবং সমস্ত জায়গাতেই ইতিমধ্যে পুলিশি ব্যারিকেড থেকে শুরু করে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণ যারা ভক্ত রয়েছে তাদের জন্য নির্দিষ্ট রাস্তা রাখা হয়েছে এবং সমস্ত দিক যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম সমস্যা তৈরি না হয় সেদিক থেকে বিভিন্ন রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রচুর পুলিশ মোতায়েন ইসকন জুড়ে, এবং যাতে কোনো রকম সমস্যা তৈরি হয় তার জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট করা হয়েছে এবং নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কনভয় যাবে এবং পুনরায় তার কনভয় যে মঞ্চ রয়েছে সে ধর্মীয় অনুষ্ঠানে সেখানে আসবে। তারপরে অনুষ্ঠান যদি এখান থেকে তিনি হেলিকপ্টারে করে আবার কলকাতার উদ্দেশ্যে চলে যাবেন। বেশ, বুধবার অর্থাৎ আজ ভোটের বাংলায় অমিত শাহ কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, যোগ দেবেন ইসকনের অনুষ্ঠানে। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? বুধবার ভোটের বাংলায় অমিত শাহ, কয়েক ঘন্টার জন্য। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর,
দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন। অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ জামিনে সিএএ। অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন। সিএএ তে আবেদন করে 6 মাস পর জেল মুক্তি। রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি হয়েছিল রাজেশ? বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয় এক তরুণী এবং পরবর্তীতে সিএএ তে আবেদন করে 6 মাস পর জেল থেকে ছাড়া পায়। বাংলাদেশি তরুণীর নাম জবারানী সরকার। এবং জবারানী সরকার এবং তার স্বামী যেটা জানিয়েছে যে 2013 সালে বাংলাদেশ থেকে ধূপগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে আসেন এবং সেখানে দীর্ঘদিন ধরে থাকতেন। পরবর্তীতে শীতলকুচির দেবাশিস সরকারের সঙ্গে 2024 সালে বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস সেই সময় কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে ওই তরুণীর স্বামী কিন্তু সিএএ তে আবেদন করে তার স্ত্রীর জন্য। তারপরে সেই সিএএ আবেদনের ভিত্তিতে কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করলে গতকাল জামিন পায় এবং এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একেবারেই 1/9/2025 যে নোটিফিকেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়েছিল, সেখানে পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 31শে ডিসেম্বর 2024-এর আগে আসে, তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না। সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত অনারেবল জাস্টিস সুব্রা ঘোষ তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে। আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে কি তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম। অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। কেন জেলে গিয়েছিল? কেন জেলে? ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া হয়েছি। অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবাংলায় প্রবেশ করবে, তারপরে 31শে ডিসেম্বর 2025 আজকে অযথা মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য। জবারানী আজকে মুক্ত হয়েছে, তাকে আর জেলে আটকাতে পারেনি। যারা বাংলাদেশ থেকে এসছেন, অনুপ্রবেশ নয়, তারা হচ্ছে শরণার্থী। তারা সুরক্ষার জন্যে যদি ভারতবর্ষে চলে আসে, তার জন্য নরেন্দ্র মোদী নাগরিকত্বের ব্যবস্থা করেছে। এখানে পুলিশ যে কাজটা করছে সেটা পুলিশের প্রশাসন মতো করেছে, জামিন পেয়েছে। পরবর্তী করে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে, সংবিধান মতো নাগরিকত্ব হবে, এটা বিতর্কের কোনো বিষয় নয়। সেটা মনে করছে সেটা পুলিশ প্রশাসনের তার কাজ তারা করেছে, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাদের পরবর্তী করে নাগরিকত্ব দেওয়ার পর তারা যোগাযোগ করবে। এটা ভারত সরকারের ব্যাপার।